টানা ষষ্ঠ রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী এবার সামরিক স্থাপনার পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র এবং রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন বেসামরিক অবকাঠামোয় আঘাত এনেছে। এসব হামলায় অন্তত 9 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এর মধ্যে খামির বন্দরের কাছে 2টি সেতুতে মার্কিন হামলায় নিহত হন 7 জন। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরানি বাহিনী। এদিকে এক ভাষণে ট্রাম্প দাবি করেছেন ইরানে যুক্তরাষ্ট্র বড় ধরনের সাফল্য অর্জন করেছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। টানা ষষ্ঠ রাতেও ইরান জুড়ে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলায় বন্দর আব্বাসের একটি বিমানবন্দর ও একটি রেল স্টেশন এবং হরমুজ প্রণালীর কাছে দক্ষিণ ইরানের 2টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একই ধরনের হামলার খবর পাওয়া গেছে বুশের থেকেও। এছাড়া খামির বন্দরের কাছে 2টি সেতুতে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে এই হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা আরও কমিয়ে আনা। এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে ইরান যদি আলোচনায় ফিরে না আসে তবে তাদের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র বড় ধরনের সাফল্য অর্জন করছে। বিশ্বের যে কোনো স্থানের তুলনায় আমাদের সামরিক বাহিনী নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী ও পরাক্রমশালী। ভেনেজুয়েলার ক্ষেত্রে আমরা জয়ী হয়েছি। একইভাবে ইরানের ক্ষেত্রেও আমরা বড় ধরনের সাফল্য অর্জন করছি এবং খুব শীঘ্রই আপনারা সেই প্রচেষ্টার সুফল দেখতে পাবেন। এদিকে ইরানও পাল্টা জবাবে প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে তারা বাহরাইনের একটি সামরিক ঘাঁটিতে থাকা মার্কিন যুদ্ধবিমানে হামলা চালিয়েছে। অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে। ইরানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে সবশেষ মার্কিন হামলায় বন্দর আব্বাস ও আশপাশের গ্রামের বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতি হয়। তবে কিছু এলাকায় এরই মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন। দক্ষিণ গাজায় বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল মাওয়াসি, খান ইউনিসের পাশাপাশি গাজা সিটিতে এসব হামলা চালানো হয়। এদিকে বৃহস্পতিবার মধ্য গাজার বুরেইজ, মাঘাজি, দের আল বালাহ ও নুসেইরাত এলাকায় ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয়দের দাবি, হামলায় তাদের ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুধু গাজা নয়, উত্তেজনা ছড়িয়েছে অধিকৃত পশ্চিম তীরেও। হেব্রনের দক্ষিণে মাসাফের ইয়াত্তা এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। একই এলাকায় ফিলিস্তিনিদের কৃষি জমিতে আগুন দেয়া এবং যানবাহন পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের বিরুদ্ধে। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্ব। কানাডায় এখন সক্রিয় রয়েছে 857টি দাবানল, যার ঘন ধোঁয়া সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রের আকাশে ছেয়ে গেছে। স্পেনে ভয়াবহ দাবানল গ্রাস করছে হাজার হাজার হেক্টর বনভূমি। খালি করা হয়েছে একাধিক গ্রাম। অন্যদিকে চিলিতে শক্তিশালী ঝড় ও জলোচ্ছ্বাসে লাখো মানুষ বিদ্যুৎহীন। আর টেক্সাসে আকস্মিক বন্যায় 2 জনের মৃত্যু হয়েছে। অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বেরা হোসেন। বিশ্বজুড়ে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। উত্তর আমেরিকা থেকে ইউরোপের বিভিন্ন অঞ্চল দাবানল, ঝড় আর বন্যায় বিপর্যস্ত। কানাডায় বর্তমানে সক্রিয় রয়েছে 850-র বেশি দাবানল। দেশটির কর্তৃপক্ষ বলছে অধিকাংশ আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে। শুধু বৃহস্পতিবারই নতুন করে আরও 23টি দাবানলের সূত্রপাত হয়েছে। দাবানলের ঘন ধোঁয়া সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রের আকাশ ঢেকে ফেলেছে। মিশিগান, মিনেসোটা, গ্রেট লেকস অঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা।
এদিকে ইউরোপের স্পেনেও দাবানলের ভয়াবহতা বাড়ছে। এরই মধ্যে 4,500 হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন প্রায় 400 দমকল কর্মী ও জরুরি সেবা কর্মী। ঝুঁকির মুখে পড়ায় অন্তত 5টি গ্রাম খালি করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন সড়ক। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের পাশাপাশি শুকনো গাছ থাকায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। দক্ষিণ আমেরিকার চিলিতেও আঘাত হেনেছে শক্তিশালী আবহাওয়াজনিত ফ্রন্ট। প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় এলাকা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 5 লাখের বেশি মানুষ। পরিস্থিতির কারণে 9টি অঞ্চলে শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বহু পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় কয়েকজনের মৃত্যু হয়েছে। রাজ্য জুড়ে 2 শতাধিক উদ্ধার অভিযান পরিচালনা করছে উদ্ধারকারী দল। এখনও অর্ধশতাধিক কাউন্টিতে বন্যা সতর্কতা জারি রয়েছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেওয়ান মুবাশিরা হোসেন, 71। ফ্রান্সের প্যারিসে অবস্থিত ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক ফন্টেনব্লো বন, অথচ দাবানলের কারণে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই বন এখন হুমকির মুখে। কয়েকদিন ধরে চলা দাবানলে এরই মধ্যে পুড়ে গেছে 2000 হেক্টরেরও বেশি বনভূমি। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এই ধরনের সংকটে পড়তে হচ্ছে বিশ্বকে। বিস্তারিত অরিসুল ইসলামের রিপোর্টে। আগুনে পুড়ে কালো হয়ে গেছে সবুজ বন, ধোঁয়ায় ঢেকে আছে বিস্তীর্ণ এলাকা, কোথাও কোথাও জ্বলছে গাছের গুড়ি। এই অবস্থা ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত ফন্টেনব্লো বনের, যে বনটি ইউনেস্কো স্বীকৃত। ফন্টেনব্লো বন কয়েকদিন ধরে ভয়াবহ দাবানলের কবলে। রবিবার শুরু হওয়া এই দাবানলে পুড়ে গেছে 2000 হেক্টরেরও বেশি বনভূমি, যা উত্তর ফ্রান্সে গত 2 দশকের সবচেয়ে বড় দাবানলের মধ্যে অন্যতম। দমকল বিভাগের তথ্য অনুযায়ী তীব্র তাপপ্রবাহ ও প্রবল বাতাসের কারণে খুব দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একযোগে কাজ করেন প্রায় 800 দমকল কর্মী। আগুন নেভাতে মোতায়েন করা হয় 4টি বিমানও। তীব্র বাতাস ও অত্যাধিক তাপমাত্রার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি পাশের শহরের কাছে সৃষ্ট আরেকটি দাবানলও আমাদের মোকাবেলা করতে হয়েছে। সব মিলিয়ে এই 2টি দাবানলে বনভূমির একটি বড় অংশ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে বনের ভেতরে এখনো অভিযান শেষ হয়নি। আগুন পুরোপুরি নিভেছে কিনা তা নিশ্চিত করতে প্রতিটি জায়গা খতিয়ে দেখা হচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্ত 23 কিলোমিটার জুড়ে বিস্তৃত এলাকার প্রতিটি অংশ ধরে পরীক্ষা করা হচ্ছে। আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি ঝুঁকিমুক্ত ঘোষণা করতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। এদিকে দাবানলের ঘটনায় অন্তত 59 জনকে আটক করেছে ফরাসি কর্তৃপক্ষ। তাদের মধ্যে বেশিরভাগই পুরনো অপরাধী। এছাড়া একজন স্বেচ্ছাসেবী দমকল কর্মীও রয়েছেন। এসব অগ্নিকাণ্ডের পেছনে আসলেই নাশকতার কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহের তীব্রতা ও দীর্ঘস্থায়িত্ব বাড়ছে। ফলে ইউরোপের যেসব অঞ্চলে আগে বড় ধরনের দাবানল ছিল বিরল, সেসব এলাকাও এখন ক্রমেই বেশি ঝুঁকির মুখে পড়ছে। তাই এখনই সচেতন না হলে আগামীতে আরও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে বিশ্বকে। অরিসুল ইসলাম, 71। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভয়াবহ খরার মুখে পড়েছে গ্রিসের এজিয়ান সাগরের দ্বীপ অ্যাস্টিপালাইয়া। বৃষ্টিপাত কমে যাওয়ায় সংকটে পড়েছে পানির সরবরাহ। স্থানীয় প্রশাসন পানি সংরক্ষণে কৃষকদের সেচ বন্ধ করে দিয়েছে, ফলে শুকিয়ে যাচ্ছে কৃষি জমি। অন্যদিকে পর্যটনের চাপ সামাল দিতে হোটেলগুলো পানি সাশ্রয়ের নানা উদ্যোগ নিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন চৈতি সরওয়ার। একসময় যে বাগান ছিল কমলা, মাল্টা আর বরই গাছে ভরা, এখন সেখানে শুধু শুকনো মাটি আর মৃত গাছের সারি। গ্রিসের অ্যাস্টিপালাইয়া দ্বীপের 71 বছর বয়সী এই কৃষক বলছেন, পানির অভাবে তার চাষাবাদ প্রায় বন্ধ হয়ে গেছে। একসময় এখানে মাল্টা, কমলা, ক্লেমেন্টাইন আর বড়ই ছিল। রঙিন বাগান দেখলে মনটাই ভালো হয়ে যেত। এখন কিছুই নেই, চারদিকে ধুধু মাটি। কৃত্রিম জলাধারের পানি সংরক্ষণের জন্য প্রশাসন কৃষকদের সেচের পানি বন্ধ করে দেয় বাধ্য হয়ে লবণাক্ত কূপের পানি ব্যবহার করছেন তিনি। কিন্তু সেই পানিতে কুমড়া, টমেটো কিংবা জুচিনি কোনোটিই টেকেনি।
Η μεγάλη μου αγωνία ήταν কুমড়া, জুচিনি, টমেটো কিছুই হয়নি, শুধু বেগুন টিকেছিল। বৃষ্টি না হলে আমি আর কিছুই চাষ করব না। লবণ পানি দিয়ে তো আসলে চাষাবাদ হয় না। Στο νερό το οποίο υπάρχει αυτή μέσα στη λίμνη, μέσα στο φράγμα. দ্বীপটির মেয়র নিকোস কোমিনিয়াস জানান ২০২৫ সালে পুরো বছরে মাত্র ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে জলাধারে এখন ধারণ ক্ষমতার মাত্র ৬ ভাগের ১ ভাগ পানি রয়েছে। তার আশঙ্কা, আগামী শীতেও যদি পর্যাপ্ত বৃষ্টি না হয় তাহলে দ্বীপের পানি সংকট আরও ভয়াবহ রূপ নেবে। এদিকে পানির সংকটে বিপাকে পড়েছেন খামারিরাও। আগে নদী আর কূপের পানি দিয়ে বছরের পর বছর পশুর চাহিদা মেটানো গেলেও এখন খরার কারণে সেই উৎসগুলো প্রায় শুকিয়ে গেছে। প্রতি গ্রীষ্মে পর্যটকের সংখ্যা কয়েক গুণ বেড়ে যাওয়ায় পানির ওপর চাপ আরও বাড়ছে। তাই স্থানীয় হোটেলগুলো পানি সাশ্রয়ে নানা পদক্ষেপ নিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় গ্রিস সরকার লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট, পানি সংরক্ষণ ব্যবস্থা এবং অবকাঠামো উন্নয়নে ১৫ মিলিয়ন ইউরো বরাদ্দ দিয়েছে। তবে বিজ্ঞানীদের সতর্কবার্তা, বৈশ্বিক উষ্ণতা বর্তমান গতিতে বাড়তে থাকলে সামনের দিনগুলোতে এজিয়ান অঞ্চলের দ্বীপগুলোতে খরা ও পানির সংকট আরও তীব্র হতে পারে। চৈতি সরওয়ার, ৭১। চীনের বিরুদ্ধে ২০২০ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই সংক্রান্ত কিছু গোয়েন্দা নথি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প দাবি করেন অবমুক্ত নথিগুলো যুক্তরাষ্ট্রের নির্বাচনী অবকাঠামোর দুর্বলতা তুলে ধরেছে। তিনি অভিযোগ করেন চীন অবৈধভাবে প্রায় ২২ কোটি মার্কিন ভোটারের তথ্য সংগ্রহ করে, যার মধ্যে ভোটারদের নাম, ঠিকানা এবং ভোটার নিবন্ধনের তথ্য রয়েছে। ট্রাম্প আরও দাবি করেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সম্প্রদায়ের কিছু সদস্য ইচ্ছাকৃতভাবে চীনের কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য গোপন করেছেন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দেয়া এর আগের প্রতিবেদনে বলা হয়েছিল ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বেইজিং কোনো কারসাজি বা হস্তক্ষেপ করেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাসের মুখপাত্র ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আবারও বাড়ছে সংঘাতের তীব্রতা। ইউক্রেনের জাপোরিঝিয়ায় বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ৩ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় ৩টি গাইডেড এয়ার বোমা নিক্ষেপ করে রুশ বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও একজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। হামলায় ধ্বংস হয়েছে একাধিক বাড়িঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের স্থাপনাও। পাল্টা জবাবে কৃষ্ণ সাগরের রাশিয়ার শ্যাডো ফ্লিটের ২টি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ। এদিকে যুদ্ধের প্রায় ৪.৫ বছর পর স্থবির রয়েছে কূটনৈতিক উদ্যোগও। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তুরস্ক মধ্যস্থতায় আগ্রহী থাকলেও এখনই নতুন করে শান্তি আলোচনা শুরুর কোনো সম্ভাবনা নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মনোনীত সের্হি কোরেৎস্কিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। বার্তা সংস্থা ইউক্রেনিফর্মের তথ্যমতে সাবেক প্রধানমন্ত্রী উইলিয়া স্ভিরিদেস্কোর স্থলাভিষিক্ত হচ্ছেন কোরেৎস্কি। প্রধানমন্ত্রী হিসেবে তার নিয়োগের পক্ষে ২৮৯ জন আইন প্রণেতা ভোট দেন। ১৫ জুলাই সকালে ক্ষমতা সার্ভেন্ট অব দি পিপল দলের সংসদীয় সদস্যের সঙ্গে বৈঠকে কোরেৎস্কি ভবিষ্যৎ সরকারের কাঠামো এবং মন্ত্রিসভার কাজের পরিকল্পনা তুলে ধরেন। পরে ওই দিন সন্ধ্যায় প্রেসিডেন্ট জেলেনস্কি আনুষ্ঠানিকভাবে সের্হি কোরেৎস্কির নাম প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদনের জন্য পার্লামেন্টে পাঠান। ৪৮ বছর বয়সী কোরেৎস্কি ইউক্রেনের একজন উদ্যোক্তা ও নির্বাহী কর্মকর্তা এবং তেল ও গ্যাস খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার আগে তিনি নাফতোগাজ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি স্কুল বাসে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থী সহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর এলাকায় কর্ণসুবর্ণ রেল ক্রসিংয়ে শিক্ষার্থীদের বহনকারী একটি স্কুল বাসকে ট্রেন ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেলওয়ের এক কর্মকর্তা জানান, কাটোয়া থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে কর্ণসুবর্ণ রেল স্টেশনের কাছে লেভেল ক্রসিং গেট দিয়ে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় বাসটি রেল লাইন পার হচ্ছিল। ঠিক তখনই একটি লোকাল ট্রেন গাড়িটিকে ধাক্কা দেয়। পুলিশ ও রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং রেলওয়ে গেটম্যানের গাফিলতির অভিযোগ সহ এই দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।
নয়াদিল্লির যন্তর মন্তরে টানা ১৯ দিন ধরে অনশনে রয়েছেন ৫৯ বছর বয়সী আন্দোলনকারী সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে চলা অনশনে সমর্থন জানাতে ওয়াংচুকের সঙ্গে দেখা করেছেন বিরোধী নেতা অরবিন্দ কেজরিওয়াল ও সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব। তার দাবি, প্রশ্ন ফাঁসের ঘটনার দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এদিকে ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হয় তার স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত। প্রয়োজনে তাকে হাসপাতালে নেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারক। আন্দোলন আরও জোরদার করতে আগামী ২০ জুলাই দিল্লিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ১,০০০ একরের বেশি জমি হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে তিনি জানান, জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সীমান্তকে শক্তিশালী করা তার সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। বিএসএফ এর কাছে জেলাভিত্তিক জমি হস্তান্তরের তালিকাও দিয়েছেন তিনি। এই তালিকায় ৪৫.৪ কিলোমিটারের জন্য ৩৩৭ একর জমি দিয়ে মুর্শিদাবাদ সবার উপরে রয়েছে। এরপরে ৪২.৭ কিলোমিটারের জন্য ২৪১.৩ একর জমি দিয়ে উত্তর ২৪ পরগনা দ্বিতীয় স্থানে রয়েছে। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ ও বৈশ্বিক নীতিমালা নিয়ে আলোচনার অংশ নিতে চীনের সাংহাইয়ে পৌঁছেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল। ১৭ থেকে ২০ জুলাই অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ ওয়ার্ল্ড এআই কনফারেন্স এবং গ্লোবাল এআই গভর্নেন্স বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম সরকারি চীন সফরে এআই উন্নয়ন, প্রযুক্তির নিরাপদ ব্যবহার এবং বৈশ্বিক সহযোগিতা নিয়ে বিভিন্ন বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এর আগে ২০২৫ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন ও সুশাসনের সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক সই করে চীন ও থাইল্যান্ড। এবারের সফর সেই অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বেছে বেছে কর্মী ছাঁটাইয়ের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম জয়েন্ট মেটার বিরুদ্ধে মামলা করেছেন ডজন খানেক কর্মী। তাদের অভিযোগ, মাতৃত্বকালীন বা অসুস্থতাজনিত ছুটির আবেদন করার পরই মেটার এআই প্রযুক্তি তাদের ছাঁটাই তালিকায় অন্তর্ভুক্ত করেছে। সোমবার ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় জেলা ফেডারেল আদালতে এই মামলা করা হয়। এতে মেটার চলতি বছরের শুরুর দিকের কর্মী ছাঁটাইয়ের বিষয়টি উল্লেখ করা হয়। মামলার বাদী কর্মীরা ছাঁটাইয়ের প্রক্রিয়াটি চূড়ান্ত করার আগেই তা বন্ধ করতে আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়েছেন। পাশাপাশি তারা চাকরি পুনর্বহাল, বকেয়া বেতন, ক্ষতিপূরণ ও অন্যান্য সুযোগ সুবিধা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। মেটার বিরুদ্ধে করা মামলায় বলা হয়েছে, প্রতিষ্ঠানটির এআই প্রযুক্তি কর্মীদের কাজের মূল্যায়ন ও উৎপাদনশীলতার উপর নজর রাখে। কিন্তু কোনো কর্মী যখন মাতৃত্বকালীন বা অসুস্থতাজনিত ছুটিতে থাকেন তখন সিস্টেমে এই তথ্যগুলো জমা হয় না। এছাড়া শারীরিকভাবে অক্ষম কর্মীদের ক্ষেত্রেও এই মূল্যায়নের মান কমে যায়। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল ৯:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।